এই যে গুলিকাণ্ড, এই গুলিকাণ্ডের দায় চাপানো হচ্ছে দিল্লির ওপর। বুঝতে পারছেন? সরাসরি বলছে, সেখানেই তারা থেমে নেই। প্রণয় ভার্মা, ভারতীয় হাই কমিশনার, তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এই অভিযোগ জানানো হয়েছে। নিজেরাই খুনোখুনি করছে, আবার সেই খুনোখুনি একজন আরেকজনের গুলি করে মারে, তো তখন আবার তার জন্য আহাজারিও করে। দেখা যায় যারা মারে তারা যেন আরো জোরে বেশি আহাজারি করছে, সেটা আপনার একটা ঘটনা থেকে আপনারা দেখতে পাচ্ছেন। এই অটো রিক্সা করেই তিনি যাচ্ছিলেন, বলা হচ্ছিল জুম্মার নামাজ পড়ে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় এই মোটর বাইকে করে দুজন ব্যক্তি এই মোটর বাইকে করে এসে তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার পিলে চমকে গেছে। তিনি এখন আতঙ্কে ভুগছেন, ভাবছেন কে গুলি চালালো রে ভাই। ওনাকে দিয়ে গুলি করানো হয়েছে, তারপর ওনাকে লুকিয়ে রাখা হয়নি তো। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ওসমান হাদির সম্পর্ক কিন্তু অনেকটাই কারিশমাটিক হয়ে উঠেছিল, যেটা নাহিদ ইসলাম সার্জিস আলমরা সহ্য করতে পারছিলেন না। গল্পটা আমি বানিয়ে বলছি না, নাহলে বলুন না, সার্জিস আলম, নাহিদ ইসলামরা এই ধরনের একটা ম্যাপ তৈরি করতে পারে, নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছাড়তে পারে যে একজন জুলাই বিপ্লবী তাকে রাস্তা দিবালোকে গুলি করে দিয়ে চলে যাচ্ছে আর আপনি তাকে ধরতে পারছেন না। যে ওসমান হাদি হাসিনার বিরোধিতা করে জুলাই বিপ্লবীদের তালিকায় নিজের নাম লিখিয়েছিলেন, সেই ওসমান হাদি কেন ওই জুলাই বিপ্লবীদের দল এনসিপিতে যোগ দিল না? তোরাই গুলি করেছিস এই ওসমান হাদিকে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সিডনিতে ঘটে গিয়েছে ভয়াবহ কাণ্ড, জঙ্গি হামলা। সুদূর সিডনিতে সেই জঙ্গি হামলার নিন্দে প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ভেবেছিলাম এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হব, কিন্তু তার চেয়েও বড় ঘটনা ঘটে গিয়েছে আমাদের এই দক্ষিণ এশিয়ার ভূখণ্ডে। প্রকাশ্যে দিবালোকে গুলি চলল ঢাকার রাস্তায়। শুধু গুলি চললই না, খুনের চেষ্টা করা হলো এক জুলাই বিপ্লবীকে। যে জুলাই বিপ্লবী 2024 5ই আগস্টের সময়, ওই সময়টায় আর কি, হাসিনা সরকারের বিরুদ্ধে পথে নেমেছিল এবং অন্যতম মুখ জুলাই বিপ্লবের সেই ওসমান হাদি। তিনি এখন সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাকে অন্যত্র দেশের বাইরে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা চলছে। তবে এই এপিসোড আপনারা যখন দেখছেন তখন কথা দিয়ে বলতে পারছি না তিনি বেঁচে আছেন নাকি নেই। বিষয়টা যদি এত দূর পর্যন্ত থাকতো তাহলেও হয়তো আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে রণক্ষেত্রে আসতাম না। তাহলে কেন? তার কারণ এই যে গুলিকাণ্ড, এই গুলিকাণ্ডের দায় চাপানো হচ্ছে দিল্লির ওপর। বুঝতে পারছেন? সরাসরি বলছে, সেখানেই তারা থেমে নেই। প্রণয় ভার্মা, ভারতীয় হাই কমিশনার, তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এই অভিযোগ জানানো হয়েছে। বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর? আপনারা ভাবছেন বাংলাদেশের জুলাই বিপ্লবীকে কেন দিল্লি খুন করতে যাবে, কি তাদের লাভ, তাই তো? কিন্তু আমি বলছি দিল্লি খুন করুক ছাই নাই করুক, এই দায়টা দিল্লির ওপর চাপিয়ে দিলে ডক্টর মোহাম্মদ ইউনূসের পথ আরো পরিষ্কার হবে। তাহলে চলুন শুরু করা যাক রণক্ষেত্র। ইন্ট্রো বেশি বড় করব না, আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আমাদের আজকের বিষয়, ঢাকায় চলল গুলি আর সন্দেহের চোখে বাংলাদেশ দেখছে ভারতকে। কেন এবং কি কারণে অ্যাকচুয়ালি গুলি চললো সেটারও উত্তর আপনি পেয়ে যাবেন। এই এপিসোডটি শেষ পর্যন্ত দেখুন। আমি কথা দিলাম আপনাদের জানিয়ে দেব যে এই ওসমান হাদিকে মারলো কে, গুলি মারলো কে। প্রথম স্লাইডে রেখেছি আমি ঘটনাটা, যেটা হচ্ছে গিয়ে দৈনিক সংগ্রাম ছেপেছে ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টায় পল্টন থানায় মামলা। এই সেই ব্যক্তি। কে এই ওসমান হাদি?
তরুণ রাজনীতিক ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা দায়ের হয়েছে। গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে ইনকলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর সন্ধ্যার দিকে হাদিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। যেই এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াও। শোনা যাচ্ছে এই এভার কেয়ার হাসপাতাল থেকে তাকে নাকি অন্যত্র বিদেশে নিয়ে যাওয়া হবে এমার্জেন্সি অ্যাম্বুলেন্স করে। এবার আপনাদের বলছি কীভাবে ঘটনাটা ঘটেছে। প্রথমত আপনি দেখুন, এনার ওপর গুলি চালানো হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই ছবি তার উঠে এসেছে এবং যে ঘটনার মুহূর্তের ছবি সিসিটিভি ফুটেজ সেটা হচ্ছে এইটা। এই অটো রিকশা করেই তিনি যাচ্ছিলেন, বলা হচ্ছিল জুম্মার নামাজ পড়ে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় এই মোটর বাইকে করে দুজন ব্যক্তি এই মোটর বাইকে করে এসে তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে, একটা নয় একাধিক গুলি করে এবং সেই গুলি তার মাথার ভেতরে আটকে যায়, লোহার সেল আটকে যায়, সেই কারণে তাকে তড়িঘড়ি অস্ত্রোপচার করা হয়েছিল। এবার এই গল্পটা আপনাদের আরো একটু পরিষ্কার করছি। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা বলছে ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার। বুঝতে পারছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার পিলে চমকে গেছে। তিনি এখন আতঙ্কে ভুগছেন, ভাবছেন কে গুলি চালালো রে ভাই, কারা এরা, কোথা থেকে এলো। বুঝতে পারছেন, গল্পটা তো তার কাছে পরিষ্কার, কিন্তু জল ঘোলা করতে হবে বাংলাদেশবাসীর কাছে। আর সেই কারণেই তিনি ইনিয়ে বিনিয়ে ভারতের দিকে আঙুলটা তুলে দিয়েছেন। বলছেন প্রধান উপদেষ্টা নাকি বলেছেন নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না। জনগণের নিরাপত্তা এবং প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করা আমাদের দায়িত্ব। দোষী যেই হোক আইনের আওতায় আনা হবে। তিনি দেশের সমস্ত রাজনৈতিক পক্ষ, কর্মী সমর্থক এবং নাগরিকদের প্রতি শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানান, যাতে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে। এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য ওসমান হাজি গুলিবিদ্ধ হওয়ার পর। আর অন্যদিকে তিনি সরকারিভাবে ভারতকে টার্গেট করছেন, বলছে ভারত থেকে লোক এসে নাকি ওসমান হাদিকে গুলি করে গেছে। এটা একটা। ২ নম্বর তত্ত্ব হচ্ছে এইখানেরই লোক হতে পারে, তারা গুলি করেছে, গুলি করে তারা ভারতে পালিয়ে গিয়েছে। মানে ভারতের একটা কানেক্ট রয়েইছে এই গুলিকাণ্ডের পেছনে। তার বক্তব্য হচ্ছে এমনই। দেখুন, সেই মতন বাংলাদেশের পত্রিকাগুলো খবরও ছেপেছে। বলছে পিস্তল সহ গ্রেপ্তারের 1 মাস পরই জামিন পান হাদিকে গুলি করা ফয়জাল। এই একটা নাম উঠে আসছে। যে দুজন গুলি করার কাণ্ডে জড়িত, ওই বাইকে করে এসছিল, তাদের মধ্যে এই একজনের নাম বারবার উঠে আসছে ফয়জাল। তার বিভিন্ন সময়ের বিভিন্ন রূপ, কখনো তার চুল বড়, কখনো তার চুল ছোট, কখনো তার চোখে চশমা, কখনো তার চোখে চশমা নেই। এই সমস্ত ছবি এবং তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের যে ফ্রন্ট পেজ, সেই হোম পেজ তুলে ধরে খবরটা করেছে। বলছে ওসমান হাদির ওপর গুলিবর্ষণ ঘটনার সঙ্গে সম্পৃক্ত একজনকে শনাক্ত করা গিয়েছে। দ্য ডিসেন্ডের অনুসন্ধানে অভিযুক্ত ফয়জাল করিম মাসুদের পরিচয় প্রকাশ করা হয়েছে। বুঝতে পারছেন, এনার নাম বলা হচ্ছে কি ফয়জাল করিম মাসুদ। ফয়জাল করিম মাসুদ নাকি এনাকে ডন দাউদ বলেও অনেকে চেনে ঢাকা অঞ্চলে। বলছে দ্য ডিসেন্ডের দাবি ইনকলাব কালচারাল সেন্টার থেকে সংগৃহীত 9 ডিসেম্বরের সিসিটিভি ফুটেজ, পুলিশের সংগৃহীত 12 ডিসেম্বরের হামলার সিসিটিভি ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এবং ফেসবুক, ইনস্টাগ্রাম ফয়জাল করিম মাসুদ নামক অ্যাকাউন্ট এবং আওয়ামীপন্থী বিভিন্ন পেজ ও ব্যক্তির প্রোফাইলে পোস্ট করা 50টিরও বেশি ছবি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ওসমান হাদির ওপর বাইকের পেছন থেকে গুলি করা ব্যক্তিটির চেহারার সাথে ফয়জাল করিম মাসুদ ওরফে দাউদ খান, ডন দাউদ নামক এক ব্যক্তির চেহারা মিলে যাচ্ছে। তিনি রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন বলে সংবাদ মাধ্যমে পুরনো খবর থেকে জানা যাচ্ছে। তার সঙ্গে জুড়ে দিয়েছে আওয়ামী লীগ। প্রথমত একটা চিহ্নিত করেছে ফয়জাল, তার নাম ডন দাউদ। বুঝতে পারছেন, এবার চিহ্নিত করেই ক্ষান্ত হয়নি,
তার সঙ্গে রাজনৈতিক পরিচয় জুড়ে দেওয়া হয়েছে সে নাকি ছাত্রলীগের একসময় কর্মী ছিল, এখনও তিনি আওয়ামী লীগ পন্থী, এ নাকি ওসমান হাদিকে গুলি করেছে, এমনটাই ছড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যমে। ঢাকা টাইমস করেছে, হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা ফয়জাল ভারত পালিয়ে সেলফি পাঠিয়েছেন জুলকারনাইন সাহেব। ইনি একজন সাংবাদিক, জুলকারনাইন সাহেব বলছে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা ফয়জাল করিম মাসুদ ওরফে দাউদ খান ভারতে পালিয়ে গেছেন, এমন দাবি আগেই করেছিলেন আল জাজিরার প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সাহেব। এবার তিনি আরও একটি চাঞ্চল্যকর দাবি করেছেন। রবিবার দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে জুলকারনাইন সাহেব দাবি করেন, ভারতে পালিয়ে গিয়ে হাদির ওপর হামলাকারী ফয়জাল করিম মাসুদ সেখান থেকে একটি সেলফি পাঠিয়েছেন। কাকে? এনাকে পার্সোনালি পাঠিয়েছেন। এই সেই সেলফি বলছে, এই সেলফি নাকি আমাকে পাঠিয়েছে জুলকারনাইন সাহেব। তিনি বলছেন আল জাজিরার একজন প্রবাসী বাংলাদেশি সাংবাদিক। তার মানে বুঝতে পারছেন, পুরোপুরি বাংলাদেশবাসীকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এই গুলি চালিয়েছে, যারা এই যুক্ত গুলিকাণ্ডের সঙ্গে, তাদের সঙ্গে ভারতেরও সম্পর্ক রয়েছে। তারা তো প্রথমে আওয়ামী লীগ পন্থী দেখিয়ে দিলাম, মানে এটা একটা ছড়ানো হচ্ছে বাংলাদেশে, তারা আওয়ামী লীগ পন্থী এবং তারা ভারতের সাহায্যে এই খুন করার চেষ্টা করেছিল, হত্যা করার একটা তাদের ষড়যন্ত্র ছিল। জানি না যে অবস্থায় রয়েছে ওসমান হাদি, হয়তো তার প্রাণ বেশিক্ষণ নেই। সেখান থেকে দাঁড়িয়েই আমি বারবার বলছি যে এই বিষয়টাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, আওয়ামী লীগ এবং ভারতের দিকে দায় চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। কিন্তু কেন হঠাৎ এই ওসমান হাদিকে কেন ভারত খুন করার চেষ্টা করবে? বাংলাদেশের কি যুক্তি? কেনই বা তারা দায় চাপানোর চেষ্টা করছে? সেই প্রশ্নের উত্তর আপনাদের দিচ্ছি। তার আগে দেখুন, প্রথম আলো লিখেছে যে ভারতীয় হাই কমিশনারকে তলব, হাদির ওপর হামলাকারীরা ভারতে ঢুকলে গ্রেপ্তারের আহ্বান। বুঝতে পারছেন, এতটাই মানে গলিওয়ালা থেকে নয়, ছিচকে ফচকেরা নয়, একদম প্রশাসনিক স্তরে ভারতকে দায় চাপানো হচ্ছে ভারতের ওপর। বুঝতে পারছেন? আর সেই কারণে ভারতীয় যে হাই কমিশনার রয়েছে এই মুহূর্তে ঢাকায়, প্রণয় ভার্মা, তাকে তলব করা হয়েছে। দেখুন, ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে আবার তলব করা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়। ওদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে সেইখানে প্রণয় ভার্মাকে তলব করা হয়েছে, করে বলছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে ঢুকে পড়লে তাদের গ্রেপ্তার করে ফেরত পাঠানোর আহ্বান জানানো হলো। মানে তারা সরাসরি সেখানে বলতে পারেনি প্রণয় ভার্মাকে যে আমরা সন্দেহ করছি ভারত থেকেই লোক এসে একে গুলি করে দিয়ে আবার ভারতে চলে গেছে, এটা বলতে পারেনি। তারা কি বলছে যে যেই গুলি করুক তারা কিন্তু ভারতে পালিয়ে যেতে পারে এবং ভারতে পালিয়ে গেলে তাদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশে প্রত্যর্পণ করা হচ্ছে বাংলাদেশের এবং ভারতের কর্তব্য। এই কর্তব্যের কথা মনে করিয়ে দিয়েছেন কমিশনার প্রণয় ভার্মাকে, তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে তলব করে। বলছে রবিবারে ডাকা হয়েছিল, প্রণয় ভার্মাকে তলব করা হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দিল্লিতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উস্কানিমূলক বক্তব্যে অন্তর্বর্তী সরকারের উদ্বেগের বিষয়টিও জানিয়ে দেওয়া হয় তাকে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিভিন্ন ঘটনায় এই নিয়ে অন্তত 5 বার তলব করা হলো প্রতিবেশী দেশটির রাষ্ট্রদূতকে। হাসিনাকে ফেরাতে হবে, তার বিরুদ্ধে সাজা ঘোষণা হয়ে গেছে, এই নিয়েই বেশ কয়েকবার তলব করা হয়েছিল। এবার যে তলব করা হয়েছে ওসমান হাদিকে ঘিরে, সেখানেও বলছে যে হাসিনা এই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নাকি উস্কানিমূলক বক্তব্য রাখছেন সোশ্যাল মিডিয়াতে। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীকে এসে বলে গিয়েছিলেন, প্রধানমন্ত্রী আমাদের, তাকে এসে বলে গিয়েছিলেন আপনি একটু দেখবেন তো যে শেখ হাসিনা যাতে বেশি কথা না বলে সোশ্যাল মিডিয়ায়, উনি প্রচুর উস্কানিমূলক বক্তব্য রাখছেন এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কথা বলছেন, যারা জুলাই বিপ্লবী তাদের বিরুদ্ধে কথা বলে দিচ্ছেন, সত্যি সত্যি সব কথা বলে দিচ্ছেন। সব সত্যি বলে দিলে হয় নাকি? আপনি ওনাকে একটু চুপ করিয়ে রাখুন। প্রধানমন্ত্রী ডিরেক্ট বলে দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এটা আমাদের কর্তব্য নয়, এটা আমরা দেখতে পারি না কে কোথায় কিভাবে সোশ্যাল মিডিয়ায় কি বলছে না বলছে, এখন আমরা সেগুলো দেখতে যাবো? এটা কোনো সরকারের কাজ হতে পারে বলুন তো? কারোর কোনো কি ব্যক্তি স্বাধীনতা নেই? এটা কেমন কথা? তাই তখনই বলে দেওয়া হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে এটা আপনার একদম অবাঞ্ছিত দাবি, এই দাবি মানা যায় না। কিন্তু তারপরেও শেখ হাসিনা তিনি কিন্তু তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তার বক্তব্য রাখেন। বুঝতে পারছেন, বিভিন্ন সোশ্যাল সাইটের মাধ্যমে
তিনি তার বক্তব্য রাখেন এবং কর্মীদের তিনি উজ্জীবিত করেন। এটাই তো কর্তব্য। কি করবেন তাহলে? আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশে তো নেই, কিচ্ছু নেই, সেখানে কিচ্ছু নেই। নেতারা সবাই পালিয়ে গিয়েছে, কয়েকজন ভারতে চলে এসছে, আর যারা সেখানে ছিল তাদেরকে ধরে ধরে মারা হয়েছে, গুলিবিদ্ধ করা হয়েছে কর্মী সমর্থকদের। এবং যে কজন এই মুহূর্তে আওয়ামী লীগ পন্থী রয়েছে বলতে পারেন, তারা ঘরে বসে আছেন, তারা ভয়ে বেরোতে পারছেন না। তারপরেও কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষোভ, সমাবেশ, হরতাল হচ্ছে। বুঝতে পারছেন? কারা করছে? স্বাধীনতাকামী মানুষরা করছে, যারা গণতন্ত্রটাকে ভালোবাসেন তারা করছে। বুঝতে পারছেন? তো এইখানে দাঁড়িয়ে যখন পাওয়া গেল না ওই ফয়জালকে, তখন ফয়জালের স্ত্রী এবং শ্যালক সহ মোট 3 জনকে আটক করেছে। কাকে করেছে? ওসমান হাদিকে গুলি করার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়জাল করিম মাসুদ ওরফে দাউদ খানের শ্যালক শিপু, স্ত্রী সামিয়া ও বান্ধবী মারিয়াকে গ্রেপ্তার করেছে। এই 3 জনকে গ্রেপ্তার করেছে। ফয়জালকে পাইনি বলছে, এখনো নাকি ফয়জালকে পাইনি। আমি প্রশ্ন করতে চাই, ফয়জাল কোথায় রয়েছে? যদি ওই গুলি করে থাকে, মানে ওনাকে দিয়ে গুলি করানো হয়েছে, তারপর ওনাকে লুকিয়ে রাখা হয়নি তো? পুলিশের হাতে ইচ্ছাকৃত তাকে তুলে দেওয়া হচ্ছে না, এমনটাও হতে পারে তো? কেন বলুন তো এই কথাটা বলছি? তার কারণ এখনো পর্যন্ত আপনাদের যা যা বললাম সেখানে আপনাদের কাছে স্পষ্ট হচ্ছে না, প্রশ্ন জাগছে। আমি বুঝতে পারছি যে কেন হঠাৎ একজন জুলাই বিপ্লবীকে হত্যা করার চেষ্টার দায় ভারতের ওপর চাপানো হচ্ছে। কেন? হোয়াই? তার কারণ এই স্লাইডটা রয়েছে। প্রথমটা ইংরেজিতে লেখা, তারপর বাংলায়। ওসমান হাদি তিনি লিখছেন 12ই ডিসেম্বর রাত 12:01 বেজে। এই 12ই ডিসেম্বর দুপুরেই তাকে হত্যার চেষ্টা করা হয়, তিনি গুলিবিদ্ধ হন। বলছে ইনকেলাব কালচারাল সেন্টারে আজ সন্ধে 6:30 এই প্রোগ্রামটা রয়েছে। কি প্রোগ্রাম? এক কালাপ, তুমি কে আমি কে, বাংলা ও বাঙালির শুরুর গল্প, এই শিরোনামে কিছু একটা আলোচনা সভা ছিল। এই স্টিকারটা দেওয়া হয়েছিল। কিন্তু দেখুন, ভালো করে নজর রাখুন, এই স্টিকারে যে ম্যাপটা ব্যবহার করা হয়েছে সেই ম্যাপটার দিকে একটু তাকান। ভারতকে ছোট করে দেওয়া হয়েছে, পাকিস্তানকে বড় করে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? মানে কাশ্মীরের অর্ধাংশ পাকিস্তানকে দিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পাঞ্জাবটাও, ভারতের অন্ধ্র যে পাঞ্জাব, সেটাও পাকিস্তানের নাকি, এই ম্যাপটাকে দাবি করা হচ্ছে। আর ভারতকে একদম ছোট করে দেওয়া হয়েছে। ভারতের এই যে দেখতে পাচ্ছেন বিহার, পশ্চিমবঙ্গ, এইগুলোকেও, ঝাড়খণ্ড, এইগুলোকেও নিয়ে নিয়েছে এবং উত্তর পূর্বাঞ্চলের জায়গাগুলো তো নিয়েই নিয়েছে। এই সমস্তটা নিয়ে বলছে এটা নাকি বাংলাদেশ, গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখছে। এবার আপনাকে বলি, এই যে ওসমান হাদি, এতক্ষণ পর্যন্ত আপনাদের বলেছি ইনি একজন জুলাই বিপ্লবী। এবার একটু গল্পটা ভালো করে আপনাদের কাছে খোলসা করছি। জুলাই বিপ্লবী তো সার্জিস আলমও, জুলাই বিপ্লবী তো নাহিদ ইসলামও, জুলাই বিপ্লবী তো হাসনাত আবদুল্লাহ। তাহলে ওসমান হাদি এত স্পেশাল কেন? কেন তাকে গুলি করতে হলো? কারাই বা করলো? বড় প্রশ্ন। বলছি শুনুন। ওসমান হাদি সেই সময় হাসিনা সরকারের বিরুদ্ধে লড়েছিলেন। ওই জুলাই বিপ্লবীদের যত অন্যতম মুখ ছিল, তিনি একজন অন্যতম ব্যক্তি, অন্যতম বিপ্লবী, সেই কথা যদি বলতে হয়। কিন্তু আদার্স যারা বিপ্লবী, তাদের মতন এনসিপি দলে ওসমান হাদি নাম লেখায়নি। তিনি একটা আলাদা সংগঠন তৈরি করেছিলেন। সেই সংগঠনের নাম ছিল ইনকেলাব মঞ্চ। যদিও বলা হচ্ছে তিনি নাকি ডানপন্থী। ইনকেলাব শব্দটা আমরা সবসময় বামপন্থীদের ইউজ করতেই দেখেছি, কিন্তু ওসমান হাদিকে বলা হচ্ছে তিনি একজন ডানপন্থী। তা সত্ত্বেও তার যে সংগঠনের নাম, তার নাম ছিল ইনকেলাব মঞ্চ। এই ইনকেলাব মঞ্চ এনসিপির সঙ্গে যায় না। আর বারবার বলা হচ্ছে না, প্রত্যেকটা পেপারে ছেপেছে, প্রত্যেকটা সংবাদ মাধ্যম ছেপেছে, ঢাকা 8 এই আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হতেন এই ওসমান হাদি। আর তিনি যদি প্রার্থী হতেন, তাকে ওইখানে হারানো চ্যালেঞ্জ ছিল এনসিপি বলুন, বিএনপি বলুন, জামায়াত বলুন, যে কোনো দলের কাছে, যে কোনো দলের কাছে। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েও কিন্তু জিতে আনতেন ওই আসনটা। এটা সবাই জানতো, ডক্টর মোহাম্মদ ইউনূসও জানতো। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ওসমান হাদির সম্পর্ক কিন্তু অনেকটাই কারিশমাটিক হয়ে উঠেছিল, যেটা নাহিদ ইসলাম, সার্জিস আলমরা সহ্য করতে পারছিলেন না। গল্পটা আমি বানিয়ে বানিয়ে বলছি না।
নাহলে বলুন না, সার্জিস আলম, নাহিদ ইসলামরা এই ধরনের একটা ম্যাপ তৈরি করতে পারে, নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছাড়তে পারে? পারে। কিন্তু ওসমান হাদি তিনি এই ছবিটাকে তৈরি করে ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন। কি ভাবছেন, নিজের ইচ্ছা হলো করে দিল? না, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের মদতে এটা করেছিলেন তিনি, বুঝতে পেরেছেন? আর তারপরেই এটা কখন হয়েছে? রাত 12:01। আর তিনি গুলিবিদ্ধ হয়েছেন দুপুরে, শুক্রবারে জুম্মার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে। কি বলছে দেখুন, মানচিত্র প্রকাশের পরই গুলিবিদ্ধ। এই বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে উসমান হাদি নামের এক ব্যক্তি। তিনি শেখ হাসিনার কট্টর বিরোধী হিসেবে পরিচিত এবং একই সঙ্গে মোহাম্মদ ইউনূসের প্রতিও সমালোচনা মুখর। যখন এনসিপি তৈরি হয়েছিল সেই সময় তিনি মোহাম্মদ ইউনূস কেন এনসিপিকে সমর্থন করছে সেই নিয়ে তার গলা তিনি জোরালো করেছিলেন। আর তখন থেকেই নাহিদ ইসলাম, সার্জিস আলম এদের চক্ষুশূল হয়ে উঠেছিলেন এই ওসমান হাদি। তাহলে কি করবে সে? ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছের লোক হয়ে উঠতে হবে তো, হবে তো। আর সেই কারণেই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন প্রপাগান্ডা তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে ছড়াতেন। এটা হচ্ছে সেই একটা অন্তর্বর্তী সরকারের প্রপাগান্ডার একটা অন্যতম উদাহরণ। বুঝতে পারছেন? বোঝাতে পারছি? তারপর দেখুন 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনার সরকার পতনের সময় ছাত্র আন্দোলনের মুখ হিসেবে তিনি পরিচিতি পান। গ্রেটার বাংলাদেশের মানচিত্র প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই ঢাকায় নামাজ শেষে ফেরার পথে 2 বাইক আরোহীর গুলিতে তিনি গুরুতর আহত হন। গুলিটি মাথার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। মাথার ভেতরে ধাতব টুকরো আটকে থাকায় জরুরি অস্ত্রোপচার চলে। অটোরিকশা থেকে পড়ে গিয়ে তার পাও ভেঙে যায়। পরিবারের দাবি এটি প্রথম নয়, এর আগেও 2বার আক্রমণ হয়েছে এবং 30টিরও বেশি হত্যার হুমকি তিনি পেয়েছেন, সবই আন্তর্জাতিক নম্বর থেকে। তার কাছেও হুমকি ফোন আসতো। এখন তার পরিবারের লোকজন বলছে যে তার কাছে হুমকি ফোন আসতো এবং সবকটাই নাকি আন্তর্জাতিক নাম্বার থেকে, বাংলাদেশের নাম্বার থেকে নয়। বুঝতে পারছেন কীরকমভাবে পুরো গল্পটাকে সাজানো হচ্ছে? প্রথমত গুলিবিদ্ধ হয়েছে, বাঁচবে কি মরবে বোঝা যাচ্ছে না। এই দায়টাকে ভারতের উপর চাপাতে হবে। হাই কমিশনার প্রণয় ভার্মাকে ডেকে নিয়ে এসে তাকে শাসাচ্ছে যে দেখুন এই ঘটনা ঘটে গেল, যদি ভারতে যায় তাহলে তাকে কিন্তু ফেরত পাঠাতে হবে। অন্যদিকে শেখ হাসিনাকেও বলছে তিনি যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন সেটাকেও এবার বন্ধ করিয়ে দিতে হবে। বুঝতে পারছেন? মানে এই যে গল্পটা শুরু হয়েছে এটা কেন, কি কারণে? ভারতের উপর দায় চাপানোই বা কেনই বা এই সুযোগে হাসিনার মুখ পুরোপুরি বন্ধ করে দিতে চাইছে অন্তর্বর্তী সরকার? কিন্তু বন্ধ হবে না, অত সহজে বন্ধ হয়? এই ঘটনা নিয়েও হাসিনার মন্তব্য করেছেন। কি বলেছেন শুনুন। আওয়ামী লীগ ব্যান করে দিয়েছে, আওয়ামী লীগ এখন মাঠে নাই, আওয়ামী লীগ কাজ করতে পারবে না, কারণ নিজেরাই খুনোখুনি করছে। আবার সেই খুনোখুনি একজন আরেকজনকে গুলি করে মারে, তো তখন আবার তার জন্য আহাজারিও করে। দেখা যায় যারা মারে তারা যেন আরো জোরে বেশি আহাজারি করছে। সেটা আপনার এই একটা ঘটনা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে যে সমস্ত হত্যাকাণ্ড তার নিজেদের মধ্যে ঘটছে, সেখানে যারাই মারছে তারাই আবার দেখি সমবেদনার জন্য এগিয়ে যাচ্ছে আর সে আকুল হয়ে কাঁদছে। আর যত হত্যাকাণ্ড, পুলিশ হত্যা, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা, সাংবাদিক, আইনজীবী, একের পর এক সেই 16 জুলাই থেকে যে হত্যাকাণ্ড শুরু করেছে। এবং যখন আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করলাম তাদেরকে কাজ করতে দিল না ইউনূস। কেন দেয়নি? তার কারণ এই হত্যাকাণ্ডের সঙ্গে সে নিজে জড়িত, তার মেটিকুলাস ডিজাইনেই হত্যাকাণ্ড ঘটেছে এবং এখনও যা ঘটছে সেটাই ঘটছে। কিন্তু একবার এই সন্ত্রাসী জঙ্গিদের জেলখানা থেকে মুক্তি দিয়ে যখন তাদের হাতে অস্ত্র দিয়ে মাঠে নামিয়েছে কি আওয়ামী লীগ ধ্বংস করতে, আওয়ামী লীগ তো এখন ঘর ছাড়া, বাড়ি ছাড়া, চাকরি হারা, ঘর বাড়ি হারা, সব হারা। কারণ আওয়ামী লীগে না পেয়ে নিজেরা খুনোখুনি করবে এবং সেটাই এখন শুরু হয়ে গেছে। আর যে নির্বাচনের তফসিল দিয়েছে তারপরে তো আরও তাদের খুনোখুনি আরও বাড়বে, নিজেদের মধ্যেই বাড়বে। কিন্তু জুলাই মাসে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে দিয়েছে ইনডেমনিটি, অর্থাৎ দায় মুক্তি। আর আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা। তা আপনার ক্ষতি যারা করছে তাদেরকে ছেড়ে দিয়ে দূরে বসে কাঁদলে তো চলবে না। যতজন মানুষ একসাথে ঘর বাড়ি পুড়িয়েছে সবাই যদি একজোট হয়ে নামেন, এই সন্ত্রাসীরা তারা যাবে কোথায়? এই জুলুমবাজরা যাবে কোথায়? হ্যাঁ, আমি জানি এখন আইনের শাসন নাই, বিচার ব্যবস্থা নাই, কিচ্ছু নাই। আপনি মামলা করতে গেলে মামলা করতে দেবে না, উল্টো যে মায়ের খায় তার বিরুদ্ধে মামলা দেয়, যে মারে তাদের মাথায় করে নাচে। কিন্তু এর খেসাও তাদের দিতে হবে।
শুনলেন হাসিনা কি বলল? নিজেদের মধ্যেই ঝামেলা, কিন্তু দোষারোপ করা হচ্ছে আওয়ামী লীগকে, দোষারোপ করা হচ্ছে দিল্লিকে। কেন দোষারোপ করা হচ্ছে? এবার প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছি। এই যে নির্বাচন ঘোষণা হয়ে গেছে বাংলাদেশে, 12ই ফেব্রুয়ারি নির্বাচন, তার মধ্যেই মানে যেদিন নির্বাচন ঘোষণা হলো ঠিক তার পরের দিনই ঘটলো এই ঘটনা। তাই নির্বাচন ক্ষমতা ও সহিংসতার যে অঙ্ক সেটা কি বলছে? বাংলাদেশে ঘোষণা হয়েছে 2026 সালের 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। উসমান হাদির দল ঢাকায় অন্তত 8টি আসনে নির্বাচনে নামার প্রস্তুতি নিচ্ছিল। আপনারা জানেন ঢাকায় 20টি সংসদীয় আসন রয়েছে এবং সেই 20টির মধ্যে 8টি আসনে ওই ইনকিলাব মঞ্চের তাদের কোনো প্রতীক এখনো পর্যন্ত হয়তো নেই। সেই কারণে তারা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হয়েই লড়তে চাইছিলেন এবং এরকম 8টি আসনে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তেন। তার মধ্যে ঢাকা 8 এই আসনটায় লড়তেন ওসমান হাদি। এই প্রেক্ষাপটে তার ওপর হামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা সে প্রশ্ন জোরালো হয়েছে। বুঝতে পারছেন? বর্তমানে ক্ষমতায় রয়েছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনার দল নির্বাচনে নিষিদ্ধ, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। এই পরিস্থিতিতে সম্ভাব্য নতুন রাজনৈতিক শক্তিগুলোকে আগেই দুর্বল করে দেওয়ার কৌশল নেওয়া হচ্ছে কি না তা নিয়ে সন্দেহ বাড়ছে। 111 কি হয়েছিল? বিএনপি আওয়ামী লীগকে সরিয়ে দিয়ে 2025-এর নির্বাচনও আরও একবার 111 হতে যাচ্ছে। খালেদা জিয়ার কি অবস্থা? আওয়ামী লীগ তো নেই, বাদ দিয়ে দিন। আর খালেদা জিয়ার কি অবস্থা? তারেক রহমান আজকে আসবেন, কালকে আসবেন, আবার বিএনপি বলছে 25শে ডিসেম্বরের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন। কবে আসবেন আর কবে? মানে বুঝতে পারছি জটিল হয়ে যাচ্ছে বিষয়টা, অনেক জটিল হয়ে যাচ্ছে। এবার এই সময় দাঁড়িয়ে এই ধরনের একটা গুলিকাণ্ড কতটা এফেক্ট ফেলছে বাংলাদেশের রাজনীতির অন্দরে? দেখুন, গ্রেটার বাংলাদেশ যে ধারণার পেছনে ইতিহাস রয়েছে, এটা কিন্তু আজকের নয়, হঠাৎ করে ওসমান হাদি পোস্ট করে দিয়েছে 12ই ডিসেম্বর, তা নয়। এর আগেও আপনাদের দেখিয়েছিলাম যে একটা জুলাই বিপ্লবের নামে একটা পত্রিকা ছাপা হয়েছিল, বই। সেই বইয়ের কভার পেজও এমন একটা ছবি ঢুকিয়ে দিয়েছিল যেটা দেখে মনে হচ্ছিল গ্রেটার বাংলাদেশ। বাংলাদেশ বিশাল বড় হয়ে গেছে, ভারত বলে কোনো দেশই নেই, বাংলাদেশই তো রাজত্ব করছে এশিয়া মহাদেশ, তাই না? মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের হাবভাবটা হচ্ছে এমনই। গ্রেটার বাংলাদেশের ধারণা নতুন নয়, এর সূচনা 90-এর দশকে যখন জামায়াতে ইসলামী ও সংশ্লিষ্ট কট্টরপন্থী গোষ্ঠী প্রথম এই মানচিত্রের ধারণা সামনে আনে। এই কল্পিত রাষ্ট্রের আওতায় দেখানো হয় ভারতের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চল, মায়ানমারের আরাকান, রাখাইন প্রদেশ, মোট 21টি অঞ্চল যেগুলো বাস্তবে স্বাধীন রাষ্ট্রের অংশ। এটি মূলত একটি আদর্শিক ও রাজনৈতিক প্রপাগান্ডা যার লক্ষ্য সীমান্ত বিরোধকে উস্কে দেওয়া এবং জাতীয়তাবাদী আবেগকে ব্যবহার করা। এই যে দেখুন, এই যে ছোট্ট করে আরাকানটাকেও ঢুকিয়ে দিয়েছে মায়ানমারের, এটাও নাকি বলছে বাংলাদেশের অংশ। অথচ যে রোহিঙ্গারা এসেছে তাদেরকেই দুচ্ছাই করে। বুঝতে পারছেন? যে সমস্ত রোহিঙ্গাদের বাংলাদেশে এই মুহূর্তে চট্টগ্রাম এরিয়ায়, এই এরিয়ায় আশ্রয় নিয়েছে, তারা এসে মাথা গুঁজেছে, তাদেরকেই দুচ্ছাই, তাদেরকে বলির পাঠা করে IMF-এর থেকে লোন চায়, UN-এর থেকে লোন চায়, টাকা চায়, যে দেখুন আমরা রোহিঙ্গাদের খাওয়াচ্ছি, পড়াচ্ছি, বাসস্থান দিয়েছি, আমাদের টাকা দিন। বুঝতে পারছেন? ওদেরকে দাবার বোড়ে করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার টাকা তুলে যাচ্ছে। আর এদিকে ওসমান হাদিদের মতন লোকদের দিয়ে, জুলাই বিপ্লবীদের দিয়ে এমন পোস্ট করাচ্ছেন, নতুন মানচিত্র বানাচ্ছেন, যেখানে বাংলাদেশকে বিশাল বড় করে দেখানো হচ্ছে, ভারতকে ছোট করে দেওয়া হচ্ছে, মানে যা নয় তাই কাণ্ড চলছে। বুঝতে পারছেন? এগুলো করে কি হয়? এগুলো করে হয় হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ যে সংকট, সেই সংকটে নিজেকে একটা ভালো জায়গা, মানে বিশাল প্রতিষ্ঠিতভাবে দেখানোর চেষ্টা, আর কিছু নয়। যে দেশ নিজেই অর্থনৈতিক সংকটে জর্জরিত, বুঝতে পারছেন? ওই যে বললাম কিভাবে টাকা তুলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, যেখানে সরকারি কর্মচারীদের বেতন দেওয়া নিয়ে সমস্যা, সবাই বাদ, আওয়ামী লীগ করলে তো বাদই বাদ। বুঝতে পারছেন? যেখানে অর্থ উপদেষ্টাকে জনতা অবরুদ্ধ করে, যেখানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ব্যারিকেড বসাতে হয়, সেই দেশ গ্রেটার বাংলাদেশ তৈরির স্বপ্ন দেখাচ্ছে। এটাই সবচেয়ে বড় বৈপরীত্য। ডক্টর মোহাম্মদ ইউনূস যে বাড়িতে থাকেন, যে ভবনে থাকেন, তার চারিদিকে মৌলবাদীরা সিকিউরিটি গার্ড হয়ে রয়েছে। আমি বলছি না, বাংলাদেশের বিভিন্ন ইউটিউবাররা বলছে এই কথা। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের পাহারায় রয়েছে মৌলবাদীরা। সেনা, প্রশাসন, পুলিশ এদেরকে বাদ দিন, এরা তার পরে রয়েছে। প্রথম স্টেজেই যদি আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে চান,
যেতে যান তাহলে প্রথমেই মৌলবাদীদের সম্মুখীন হতে হবে, তাদের হাতে সব মেশিন গান রয়েছে, বুঝতে পারছেন? মানে জঙ্গিদের মাস্টার যাকে বলে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এখন জঙ্গিদের প্রফেসর হয়েছেন। শেখ হাসিনা আগেই সতর্ক করেছিলেন যে মোহাম্মদ ইউনূস সক্রিয় থাকলে বাংলাদেশের ধর্মীয় কট্টরতা বাড়বে এবং গণতন্ত্র বিপন্ন হবে। বর্তমানে পরিস্থিতি সেই আশঙ্কাকেই আরও জোরালো করছে। এই ওসমান হাদির ওপর হামলার ঘটনা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে শেখ হাসিনা এতদিন ধরে যা বলেছেন একটাও বাজে কথা বলেননি, এবং আজ যে বক্তব্য আপনাদের শোনালাম তার মধ্যেও কোনো বাজে কথা নেই। এবার দেখুন সবচেয়ে বড় প্রশ্ন, নির্বাচনের আগে উগ্র জাতীয়তাবাদ কেন? এই ধরনের উগ্র জাতীয়তাবাদ কেন? হঠাৎ করে এত বড় ম্যাপ দেখানো হচ্ছে কেন? দেশবাসীকে দেখানো হচ্ছে কেন? এটা তো আর বিশ্বের কাছে আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না। গুগল ম্যাপও জানে কোনটা বাংলাদেশ। আপনি গুগল ম্যাপে গিয়ে লিখুন বাংলাদেশ, ওই ছোট্ট একটুখানি জায়গায় দেখাবে যেটুকু আপনাদের দেশ, বুঝতে পারছেন? তো আপনি নিজেদের মতন ম্যাপ তৈরি করে দিলে তো আর সেটা বাস্তব হয়ে যাচ্ছে না। তাহলে এই সময়ই বা কেন, হঠাৎ করে এই সময় এত উগ্রবাদ কেন যখন ভোট ঘোষণা হয়ে যাচ্ছে? বিশ্লেষকদের মতে এর পেছনে তিনটি বড় উদ্দেশ্য স্পষ্ট। একদিকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভারত বিরোধী আবেগ উস্কে দেওয়া, যাতে মূল সমস্যা বেকারত্ব, দারিদ্র্য, মূল্যবৃদ্ধি, শিক্ষা, অর্থনৈতিক সংকট আড়ালে চলে যায়। এই এখন যেমন শুরু হয়েছে, বুঝতে পারছেন? লোক দেখানো, লোককে আইওয়াস করা হচ্ছে, বলছে দেখুন আমরা কেমন ভারতের হাই কমিশনারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে চলে এলাম। তার কাছে জবাবদিহি করা হচ্ছে যে বলুন কে গুলি চালালো, কেন এখনো শেখ হাসিনা বসে উস্কানিমূলক বক্তব্য রাখছে, কি করে পারছে, এই সমস্ত কথা তাকে শোনানো হচ্ছে। কেন? বাংলাদেশবাসীর আইওয়াস করার জন্য। দ্বিতীয়ত কি, সীমান্ত প্রশ্ন তুলে জনগণের সামনে একটি কৃত্রিম শত্রু তৈরি করা, যাতে ক্ষমতাসীনদের ব্যর্থতা চাপা পড়ে। যে শত্রুই নয়, যাকে আপনি চেনেনই না, বলছে সেই হচ্ছে আসল শত্রু। ভারতের কোনো হস্তক্ষেপ নেই, তবুও বলছে ভারত এর সঙ্গে যুক্ত। কেন? এটারও উত্তর আপনাদের দিচ্ছি। তৃতীয়ত, ভবিষ্যতে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে অস্থিতিশীল করার দীর্ঘমেয়াদী কৌশলের ইঙ্গিত। এসব তো রয়েছে। বাংলাদেশ তো সারা জীবন চায় যে আমাদের 7 সিস্টার্স তারা সবসময় অস্থিতিশীল হয়ে থাকুক। তাহলে বাংলাদেশের সুবিধা, এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার তাদের এটাই সুবিধা। যখন শেখ হাসিনা ছিল তখন কিন্তু এত সমস্যা ছিল না। এখন যখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটা তার বিশাল ভারত বিরোধী ইমেজ প্রতিষ্ঠা করতে চাইছেন বাংলাদেশে, আর ঠিক সেই সময় এই ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আর ঘটনা ঘটলেই আওয়ামী লীগ দোষী, ঘটনা ঘটলেই দিল্লি দোষী, ভারত দোষী, বাংলাদেশ তো কিছু করেনি। আচ্ছা আপনারা বলুন তো, এই যে ফয়সাল যাকে অভিযুক্ত করা হচ্ছে, আমি জানি না সেই অভিযুক্ত কিনা, আমি জানি না, যদিও হয়েও থাকে, তাকে খুঁজে বার করার দায়িত্ব কার? ভারতের দায়িত্ব। আপনার সীমান্ত পেরিয়ে যদি ভারতে চলে আসে সেই দায় কার? বিএসএফ এর? বিজেপি কি আঙুল চুষছে? এই প্রশ্নগুলোর তো উত্তর দিতে হবে। সাধারণ মানুষ তো অন্তর্বর্তী সরকারের কাছে এই ধরনের প্রশ্ন করতে পারে যে একজন জুলাই বিপ্লবী তাকে রাস্তা দিবালোকে গুলি করে দিয়ে চলে যাচ্ছে, আর আপনি তাকে ধরতে পারছেন না। আবার বড়াও করে বলছেন ভারতে পালিয়ে গেছে, ভারতে পালিয়ে গেলে দায় কার? কেন পালালো ভারতে? কিভাবে পালালো? আপনার পুলিশ প্রশাসন বিজিবি কি করছে যে ভারতে পালিয়ে গেল? এই ব্যর্থতার দায় আপনি নেবেন না, কিচ্ছু নেবেন না, কোনো ব্যর্থতার দায় নেবেন না। সব দোষ খালি আওয়ামী লীগ আর সব দোষ খালি দিল্লির। দেখুন লাস্ট স্লাইড, এই স্লাইডে আপনাদের পরিষ্কার করে দেব এই ওসমান হাদিকে মারলো কে, গুলি করলো কে। প্রথম আলো খবরটা করেছিল, হেডলাইনটা খালি আমি রেখেছি, তফসিলের পরদিনই প্রার্থী গুলিবিদ্ধ। কোথাকার প্রার্থী? তিনি তো এখনো মনোনয়ন দেননি, কিন্তু সবাই জেনে গিয়েছিল ঢাকা 8-এ তিনি সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী। না তিনি এনসিপির হয়ে লড়তেন, না তিনি বিএনপির হয়ে লড়তেন, না তিনি জামায়াতের হয়ে লড়তেন, কিন্তু তার ভারত বিরোধী ইমেজ, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ঘনিষ্ঠতা, তাকে অনেকটা বড় নেতা বানিয়ে দিয়েছিল এই মুহূর্তে বাংলাদেশে। সাধারণ মানুষ, ঢাকা 8-এর যে ওই সংসদীয় এলাকার সাধারণ মানুষ, তারাও কিন্তু ওসমান হাদিকে বিশ্বাস করতেন এবং তারা জানতেন ওখানে ওসমান হাদি দাঁড়ালে তিনিই জিতবেন, তাকেই সবাই ভোট দেবে। আর সেই কারণেই ষড়যন্ত্র ভেতর থেকে হয়েছে। কেন বলছি? বাংলা ট্রিবিউনের এই খবরটা দেখুন, বলছে ঢাকার আসনগুলোতে কেমন হলো এনসিপির প্রার্থী মনোনয়ন।
এই হেডলাইনটা দিয়ে যে খবরটা পাবেন, যে আর্টিকেলটা পাবেন, সেই আর্টিকেলটা পড়ুন। সেখানে গিয়ে পাবেন যে 20টা আসনের মধ্যে 14টার মধ্যেই নাকি আসন তারা দিয়ে দিয়েছে, প্রার্থী দিয়ে দিয়েছে এনসিপি। কিন্তু ঘোষণা না হওয়া 6টি আসনে চমক থাকছে। কিরকম চমক? ঢাকার 20টি সংসদীয় আসনের মধ্যে 6টি আসনে প্রার্থী তালিকা ফাঁকা রেখেছে এনসিপি। এর মধ্যে ঢাকা 10, ধানমন্ডি ও নিউ মার্কেট আসনে এখনও পর্যন্ত কেউ দলের মনোনয়ন নেননি। আলোচনা আছে সদ্য পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার জন্য এই আসনটি ফাঁকা রেখেছে এনসিপি। যদিও তিনি এনসিপি নাকি বিএনপি থেকে মনোনয়ন দেবেন তা এখনও পরিষ্কার নয়। এ বিষয়ে বুধবার সকালে, মানে 10ই ডিসেম্বর, 12ই ডিসেম্বর গুলিকাণ্ড হয়েছে, 10ই ডিসেম্বর সকালে সাংবাদিকদের ব্রিফিংয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছিলেন, কোনো বিশেষ ব্যক্তির জন্য আসন খালি রাখিনি। এর বাইরে ঢাকা 3 আসনে কেউ মনোনয়ন দিয়েছেন কিনা জানা যায়নি, কিন্তু ঢাকা 8, পল্টন, মতিঝিল, শাহজাহানপুর ও শাহবাগ আসনে মনোনয়ন নিয়েছেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম। এই জাতীয় যুবশক্তি কি? এনসিপির জুনিয়র গোষ্ঠী, এনসিপির যুব গোষ্ঠীর নাম দেওয়া হয়েছে জাতীয় যুবশক্তি। তার আহ্বায়ক তারিকুল ইসলাম হচ্ছে নাহিদ ইসলামের গলায় গলায় বন্ধু। বুঝতে পারছেন এনসিপি কাকে ঠিক করে রেখেছিলেন? তারিকুল ইসলামকে। তিনি লড়তেন ঢাকা 8-এ এনসিপির হয়ে, আর সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যদি ওই ওসমান হাদি দাঁড়িয়ে যেতেন তাহলে জিততে পারতেনই? জিততে পারবে কখনো? কখনো পারতো না, কখনো পারতো না। আপনাকে বুঝতে হবে যে ওসমান হাদি হাসিনার বিরোধিতা করে জুলাই বিপ্লবীদের তালিকায় নিজের নাম লিখিয়েছিলেন, সেই ওসমান হাদি কেন ওই জুলাই বিপ্লবীদের দল এনসিপিতে যোগ দিল না? এটা প্রথম প্রশ্ন, এটা প্রথম প্রশ্ন। এই উত্তর আপনাকে খুঁজতে হবে। দ্বিতীয় প্রশ্ন, যে এনসিপির জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করেছিলেন, সেই ওসমান হাদি 12ই ডিসেম্বর নিজের ফেসবুক পেজে এমন একটা মানচিত্র পোস্ট করলেন যেটা দেখে ডক্টর মোহাম্মদ ইউনূসের মন গলে যেতে বাধ্য। কেন? কেন? এই প্রশ্নের উত্তরও আপনাকে খুঁজতে হবে। অন্যদিকে যখন ঢাকা 8-এর তিনি সম্ভাব্য প্রার্থী ঘোষণা প্রায় হয়ে গেছে তাদের দলের থেকে, যে ইনকিলাব মঞ্চ ছিল, সেখান থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হতেন। তারপর 10ই ডিসেম্বর যখন এই ঢাকা 8-এ এখনো পর্যন্ত এনসিপির কোনো মনোনয়ন নেই, সেই সময় দাঁড়িয়ে বলা হচ্ছে তারিকুল ইসলাম হবেন প্রার্থী, ফখরুল ইসলাম হবেন প্রার্থী, এবং জুলাই আন্দোলনের স্যালিউট দিয়ে আলোচিত রিক্সা চালক সুজনও হতে পারেন। কিন্তু হবেন না কে? ওসমান হাদি। বুঝতে পারছেন গল্পটা? বোঝাতে পারছি? ওসমান হাদিকে তাহলে খুন করার চেষ্টা করেছিল কে? আপনারাই বলুন, উত্তর দিন। আমি তো বললাম ডক্টর মোহাম্মদ ইউনূসেরও মদদ রয়েছে এখানে। বুঝতে পারছেন? তিনি ভোটের আগে তিনি বারবার বলেন না, সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করতে হবে, সব দলের অংশগ্রহণ করতে হবে, এমন তিনি ভাব দেখান যেন কত সাধু পুরুষ তিনি, কত সাধু পুরুষ। কিন্তু তার চোখের সামনে দিনের আলোয় এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, আর তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছেন। পুলিশকে বলছেন অভিযুক্তদের খুঁজে বার করতে হবে, কিন্তু পাওয়া যাচ্ছে না। অন্যদিকে ভারতের উপর দোষ চাপিয়ে দিচ্ছেন, শেখ হাসিনা আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দিচ্ছেন। তার সমস্যা মিটে যাচ্ছে, সাধারণ মানুষের আই ওয়াশ হয়ে যাচ্ছে। আর নাহিদ ইসলাম, সার্জিস আলমরা এখন ভয় প্রীতি দেখাচ্ছে, দেখুন আমাদের কি ভয়, ফয়সাল যদি আবার আসে আমাদের গুলি করবে। না ভাই, তোদের কেউ গুলি করবে না, কেউ গুলি করবে না তোদের। তোরাই গুলি করেছিস এই ওসমান হাদিকে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এনসিপি অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনাদের যদি মনে হয় আমার এই পর্যালোচনার সমীকরণ ভুল, তাহলে আপনারা আপনাদের মতন প্রমাণ দিন, প্রমাণ দিন। যার যার মনে হচ্ছে এই ঘটনার নেপথ্যে ভারত জড়িত, তারা প্রমাণ দিন, কমেন্ট বক্সে লিখুন, দেখি মেলে কিনা। আর আমি আপনাদের বলে দিচ্ছি, যদি ঢাকা 8-এ এই ওসমান হাদি প্রার্থী হতো তাহলে সব কটার নাক কাটা যেত। এই এনসিপির যে কটা রয়েছে সব কটার নাক কাটা যেত, নাক কাটা যেত ডক্টর মোহাম্মদ ইউনূসেরও। কারণ এই ওসমান হাদি ডক্টর মোহাম্মদ ইউনূসেরও সমালোচনা করতে ছাড়েনি এক সময়। বুঝতে পারছেন গল্পটা কোথায়? সাপও মরল, লাঠিও ভাঙল না। ওসমান হাদিকেও আমরা সরিয়ে দিতে পারলাম, জানি না কতদিন থাকবেন তিনি বেঁচে। অন্যদিকে ভারতকেও আমরা ভিলেন বানিয়ে দিতে পারলাম বাংলাদেশের সাধারণ মানুষের কাছে।
এইভাবে আর কতদিন চলবে এইভাবে? বেশি দিন নেই আর। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বুঝে নিতে হবে, যদি তারেক রহমান বাংলাদেশে ফেরে তাহলে শেখ হাসিনাও ফিরবে। আর বিএনপি আওয়ামী লীগ যদি চলে আসে, আপনাদের ওই 111-এর ফর্মুলা পুরো ব্যর্থ হয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস পুরো ব্যর্থ হয়ে যাবে। নাহিদ ইসলাম, সার্জিস আলম আর হাসনাত আবদুল্লাদেরও বলছি আমি এই একই কথা, ভালো করে কানে ঢুকিয়ে নিন। আর এই ভিডিওটি এত বেশি শেয়ার করুন যাতে ওই এনসিপির প্রত্যেকটা কর্মী সমর্থকদের কাছে পৌঁছে যায়, ওই নেতা মন্ত্রীদের কাছে পৌঁছে যায়। এত বেশি শেয়ার করুন যাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পর্যন্ত পৌঁছে যায়। খালি যাই হবে সব ভারত দোষ নাকি? অতই সোজা? ভালো করে তদন্ত করে দেখুন ফয়জাল কোথায় লুকিয়ে আছে। যদি ওই গুলি করে থাকে তাহলে ওকে অ্যারেস্ট করা বাংলাদেশ পুলিশের কাজ, ভারতের নয়। আজ এই পর্যন্ত। দেখতে থাকুন রণক্ষেত্র। আপনাদের সঙ্গে থাকবো আমি নারায়ণ। জয় হিন্দ, বন্দে মাতরম।